ও শুরু করে দিছে অলরেডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজার ভাই কলিজার বোন সবাই কেমন আছে? আজকে জিকের একটা ধামাকা ক্লাস হবে, অর্থাৎ নট জিকে, অর্থাৎ সাম্প্রতিক যে কোশ্চেন গুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় আসার মতো, সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে গিয়েছে, অর্থাৎ যে ঘটনাগুলো বিভিন্ন পরীক্ষায় আসার মতো বা বিভিন্ন পরীক্ষায় মাস্ট আসবেই, এরকম বেশ কিছু ইনফরমেশন নিয়ে আজকে কথা বলবেন আমাদের শ্রদ্ধেয় সবুজ স্যার। অনেক দিন পর সবুজ স্যারকে আপনারা পাচ্ছেন। আর সবুজ স্যার আসলে অফলাইনে ক্লাস নিতে নিতে মহাব্যস্ত থাকেন, যার কারণে তাকে হেড অফিসেও পাওয়া মুশকিল হয়ে যায়। যাই হোক, ওই যে ভালো ক্লাস নিলে সবার কদর থাকে, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছেন আমাদের সবুজ স্যার। বাংলাদেশের পুরো বাংলাদেশে আমাদের যতগুলো শাখা আছে, সবচেয়ে পজিটিভ ভিউ এবং সবচেয়ে ভালো ভিউ, রেপুটেশন রক্ষাকারী টিচার হচ্ছেন আমাদের সবুজ স্যার। অর্থাৎ এত সুন্দর গুছিয়ে পড়ান, এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে এত বেশি ইনফরমেশন দেন যে একজন বিসিএস কেন্দ্রিক স্টুডেন্ট বা আদার্স এক্সেট্রা প্রতিটা স্টুডেন্টের মনের মানে কি বলবো মাধুরী মিশানোর একজন টিচার হয়ে গেছেন। তো মনের মাধুরী মিশানো সেই সবুজ স্যারকে আজকে আমরা আবারও লাইভে পাচ্ছি। অর্থাৎ আজকে স্যার কিন্তু যে কোনো পরীক্ষায় আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টি সাম্প্রতিক প্রশ্ন নিয়ে কথা বলবেন। আপনারা নিজেরাও প্রশ্নগুলোর উত্তর দিবেন, পাশাপাশি স্যার ব্যাখ্যা করবেন, এবং প্রতিটা প্রশ্নের অথেন্টিক ব্যাখ্যার মাধ্যমে আপনারা পরিপূর্ণ মানে সাম্প্রতিকের একটা ক্লাস পেতে যাচ্ছেন। দেখা যাবে যে একটা প্রশ্নের আঙ্গিকে আরো অনেকগুলো সাম্প্রতিক তথ্য আপনারা জেনে যাবেন, যেটার মাধ্যমে পুরো সাম্প্রতিক তথ্যগুলোই শেষ হয়ে যাবে, তাই না স্যার? হ্যাঁ। তো আমার কলিজার ভাই কলিজার বোন, বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমরা অংশগ্রহণ করেছি একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব। সঞ্জিদা আক্তার, শ্রেয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার কলিজার বোনটা কোথা থেকে অংশগ্রহণ করেছে একটু কমেন্ট করব। আমি দেখতে পাচ্ছি রোদেলা রুমি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুমনা আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এরপরে নিগার সুলতান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর স্যারকে দেখলাম। হ্যাঁ, আসলে অনেকদিন পর আমরা সবুজ স্যারকে দেখতেছি। আচ্ছা স্যার, 25 তারিখ ভূমির পরীক্ষা, সেই জন্য কয়টা ক্লাস? আচ্ছা, 25 তারিখ ভূমির পরীক্ষা, টেনশন নাই। আজকের এই সাম্প্রতিক থেকেও ওখানে প্রশ্ন কমন পাবেন। কথা বুঝতে পারছি? আজকের ক্লাসটা করেন, একটা বা দুইটা প্রশ্ন এমনি কমন পাবেন। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা। আসসালামু আলাইকুম স্যার। রবিউল রবি ভাই আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। আম্বিয়া, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার কলিজার বোনটা কেমন আছে? সালমান ঔষাদ স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার কলিজার বোনেরা কেমন আছে? এবং কলিজার ভাই কলিজার বোনেরা বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছে একটু ঝটপট কমেন্ট করব আমরা। আচ্ছা, জিনিয়া জুই বগুড়া থেকে অংশগ্রহণ করেছেন। আমাদের মেশকাত স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কুমিল্লা থেকে অংশগ্রহণ করেছেন আমার এক কলিজার ভাই। নারায়ণগঞ্জ থেকে অংশগ্রহণ করেছেন আমাদের অনন্যা। এরপরে নাটোর থেকে অংশগ্রহণ করেছেন আমাদের শারমিন খাতুন। এরপরে গাজীপুর থেকে অংশগ্রহণ করেছেন আমাদের আয়ুব আলী। এরপরে হচ্ছে রাজ ভাই আমাদের অংশগ্রহণ করেছেন, মাশাআল্লাহ। খুলনা থেকে অংশগ্রহণ করেছেন আমাদের আম্বিয়া আপু। এরপরে সালমা ভোলা থেকে অংশগ্রহণ করেছেন আমাদের সালমা আপু। হৃদয় চন্দ্র দেব হবিগঞ্জ থেকে অংশগ্রহণ করেছেন। আচ্ছা, হবিগঞ্জের ব্যাপারে বলি, আগামী 18 তারিখ বিকাল 2:30 হবিগঞ্জে কিন্তু আমার সাথে সেমিনারে দেখা হচ্ছে, এবং হবিগঞ্জ শাখাটা আমরা জব মেডিসিনের শাখাটা উদ্বোধন উপলক্ষে 50% স্যারে ভর্তির সুযোগ করে দিব। তো প্রত্যেকেই আমরা আগামী 18 তারিখ দুপুর 2:30 হবিগঞ্জ শাখা থেকে থাকবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে প্রেস ক্লাবের 3য় তলায়, প্রেস ক্লাবের 3য় তলায় সেমিনার সেশনটি হবে। সবাই চলে আসবেন, ঠিক আছে? ওকে। বরিশাল থেকে অংশগ্রহণ করেছেন ইতি আক্তার। যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আজকের সাম্প্রতিক ক্লাসটা এতটাই অ্যামেজিং হবে যে যারা পুরো ক্লাসটা করবেন তারা পুরো ক্লাসটাকে এনজয় করতে পারবেন ইনশাআল্লাহ, এবং পরিপূর্ণ অনেক সুন্দর গুছালো তথ্য বা ইনফরমেশন নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি আর কথা বাড়াবো না। যারা এখনো আমরা লাইভ সেশনটাকে শেয়ার করি নাই, প্রত্যেকে আমরা শেয়ার করে দেবো কৃতজ্ঞতার জায়গা থেকে। আমি নিজেও শেয়ার করব, আপনারাও শেয়ার করবেন। ওকে। সো আমার কলিজার ভাই কলিজার বোন, কৃতজ্ঞতার জায়গা থেকে প্রত্যেকে আমরা লাইভটাকে শেয়ার করে কমেন্টে ডান লিখবো ইনশাআল্লাহ। প্রত্যেকেই শেয়ার করে কমেন্টে ডান লিখবো ইনশাআল্লাহ। ওকে, প্রত্যেকেই কমেন্ট করে কমেন্টে শেয়ার করে আমরা ডান লিখবো, মানে শেয়ার করে আমরা কমেন্টে ডান লিখবো ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটা জেলা অঞ্চল থেকে আমাদের কলিজার ভাই কলিজার বোনেরা অংশগ্রহণ করেছেন। প্রত্যেকেই লাইভে আমাদের বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে আমরা কি করব, মেনশন করব, যাতে করে আমার বন্ধুরা উপকৃত হয়। আজকের এই সাম্প্রতিক ক্লাস করে তারাও যাতে পরীক্ষার হলে একটা বা দুইটা মার্ক কমন পায়, এই জন্য হইলেও আমরা আমাদের প্রত্যেক বন্ধু বান্ধবীদেরকে মেনশন করব, কারণ প্রত্যেকেই ভালো ভালো ইনফরমেশন গুলো জানুক। মনে রাখবেন,
আপনি যদি একজনের হেল্প করেন, সৃষ্টিকর্তা স্বয়ং আপনার হেল্প করবেন। সো এই জন্য উপকারী করার বা উপকার করার মন মানসিকতা আপনার থাকতে হবে। আপনি কারো উপকার করছেন মানে সৃষ্টিকর্তা অন্য কারো দিয়ে আপনার উপকার করাই দিবেন। এই জন্য প্রত্যেক বন্ধু বান্ধবদের আমরা একে অপরকে মেনশন করে উপকার করব, শেয়ার করে উপকার করব, বা তাদেরকে বলে আমরা উপকার করব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমি আর কথা বাড়াচ্ছি না, আজকের ক্লাসটা শুরু হয়ে যাক। স্যার ওকে, ধামাকা শুরু করে দেন ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ মমিনুল স্যার। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গতকাল আমাদের নববর্ষ ছিল, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে ঈদেরও শুভেচ্ছা জানাচ্ছি, যেহেতু ঈদের পরে আপনাদের সাথে লাইভ ক্লাসে এই প্রথম দেখা। তো হেডিং দেখেই বুঝতে পারছেন যে আজকে যেই ক্লাসটা নিব সেটা আসলে সবচেয়ে হাই ভোল্টেজ যেই সাম্প্রতিক গুলো আছে তার মধ্য থেকে 20টা সাম্প্রতিক, বলতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে 20টা সাম্প্রতিক আছে। এবং সামনে যে কোনো পরীক্ষায়, সেটা হতে পারে সামনে যে প্রাইমারি সার্কুলার হবে, অথবা নিবন্ধন, অথবা সামনে 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা আছে, অথবা সামনে আগামী মাসে রিটেন পরীক্ষা আছে 46তম বিসিএস এর, অথবা হোয়াটএভার যে ধরনের পরীক্ষাই হোক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টা সাম্প্রতিক কিন্তু আমরা এখানে ইনক্লুড করছি। আপনি যদি এই 20টা প্রশ্নের সমাধান আপনি দেখতে পারেন, কিংবা এই 20টা থেকে আমরা আরো যতগুলো কোশ্চেনের আনসার অ্যানালাইসিস করবো, আরো যতগুলো কোশ্চেন পাবো, আপনি যদি এখানে একটু সময় দেন, মাত্র 25 থেকে 30 মিনিট, ইনশাল্লাহ আপনি এই সাম্প্রতিক সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টা কোশ্চেন পাবেন, এবং এখান থেকে অবশ্যই কমন পাবেন। তো এখনো যারা শেয়ার করেন নাই, এখনো যারা মেনশন দেন নাই, আপনার বন্ধু বান্ধব যারা আছে, যারা চাকরি প্রার্থী, তাদেরকে একটু মেনশন দিবেন, একটু শেয়ার করবেন, যাতে আমাদের সাথে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা সবাই দেখতে পারে। ওকে, অনেকেই কমেন্ট করতেছেন। দিনা স্যার, আপনাকে ঈদের শুভেচ্ছা। ওকে, আর আসমাউল হুসনা, তানিয়া সুলতানা, ওকে, অনেকেই দেখতেছেন। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। আমরা শুরু করলাম আমাদের যেই সবচেয়ে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ যে সবচেয়ে 20টা সাম্প্রতিক আছে সেই 20টা। ওকে, প্রথম কোশ্চেন আপনারা প্রথমে অ্যান্সার করবেন। ডি8 এর সর্বশেষ সদস্য কোনটি? ডি8 এর সর্বশেষ সদস্য কোনটি? মিশর, নাকি ইরান, নাকি আজারবাইজান, নাকি ইন্দোনেশিয়া? ডি8 এর সর্বশেষ সদস্য বলেন। ডি8 এর সর্বশেষ সদস্য কে? সুরাইয়া লিখছেন। আচ্ছা বলেন, ডি8 এর সর্বশেষ সদস্য কে? মরিয়ম নিসা লিখছেন, সালাম দিচ্ছেন। ওকে, পদ্মা, রোকসানা ইসলাম, আহসানুল সাদিক, রোকসানা ইসলাম। বলেন, ডি8 এর সর্বশেষ সদস্য কে? ডি8 এর সর্বশেষ সদস্য প্রসেনজিৎ লিখছেন ডি, শোভা খাতুন সি, আরিফ খান, প্রসেনজিৎ। ওকে, তাহলে ডি8 এর সর্বশেষ সদস্য অনেকেই পাচ্ছেন না। নুরানি ইসলাম। আচ্ছা, ডি8 এর সর্বশেষ সদস্য দেখেন, ডি8 এর সর্বশেষ সদস্য হচ্ছে আজারবাইজান। ডি8 এর সর্বশেষ সদস্য হচ্ছে আজারবাইজান। আমরা জানি এই যে ডি8 মানে হচ্ছে ডেভেলপিং 8, এর ফুল মিনিং হচ্ছে ডেভেলপিং 8 বা উন্নয়নশীল 8। এটার ফুল মিনিংটা বলতেছি, ফুল মিনিং হচ্ছে ডেভেলপিং 8 বা উন্নয়নশীল 8। দেখেন, নাম ডি8 হইলেও এটার সদস্য হচ্ছে 9টা। ডি8 নাম হলেও এটার সদস্য সংখ্যা হচ্ছে 9টি, মনে রাখবেন। খুব কনফিউজিং, কিন্তু এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। নাম হচ্ছে ডি8 কিন্তু সদস্য সংখ্যা হচ্ছে 9টি, এরকম কোশ্চেন আমরা দেখছি, যাতে কনফিউশন সৃষ্টি করে। ডি8 এর সদস্য হচ্ছে 9টি, ডি8 এর সদস্য হচ্ছে 9টি। সর্বশেষ সদস্য হচ্ছে আজারবাইজান। ডি8 এর সর্বশেষ সদস্য হচ্ছে আজারবাইজান। এই যে 9টি সদস্য, এই সর্বশেষ সদস্য আজারবাইজান, এই 9টা সদস্য যদি আমরা মনে রাখার টেকনিক বলি, তাইলে এভাবে বলতে পারি। দেখেন, 9টা সদস্য মনে রাখার টেকনিক যদি আমরা বলি, এভাবে বলতে পারি যে জান বাপমা নাই তুমি সব। দেখেন, জান বাপমা নাই তুমি সব, জান বাপমা নাই তুমি সব। এটা দিয়ে আমরা ডি8 এর 9টা সদস্য মনে রাখতে পারি। দেখেন, জান মানে হচ্ছে আজারবাইজান, জান মানে আজারবাইজান, এটাই ডি8 এর সর্বশেষ সদস্য আজারবাইজান। জান হচ্ছে আজারবাইজান, বাতে বাংলাদেশ। মনে রাখেন, ডি8 এর কয়েকদিন আগে সম্মেলন গেছে ডক্টর ইউনূস, সেখানে বাংলাদেশের পক্ষ থেকে যোগ দিয়েছে, এটা খুবই আলোচিত। পথে হচ্ছে পাকিস্তান, আপনি অন্যভাবে মনে রাখতে পারেন। পথে হচ্ছে পাকিস্তান, পথে পাকিস্তান, নাতে নাইজেরিয়া, নাতে হচ্ছে নাইজেরিয়া, ইতে ইন্দোনেশিয়া, ইতে হচ্ছে ইন্দোনেশিয়া, ইতে ইন্দোনেশিয়া,
তুতে তুর্কি, মনে রাখেন সম্প্রতি তুরস্ক তার নাম পরিবর্তন করে তুর্কি রেখেছে, এটা একটা চাকরি পরীক্ষা আসছে। তুরস্কের বর্তমান নাম হচ্ছে তুর্কি। মিতে হচ্ছে মিশর, মিতে হচ্ছে মিশর। দেখেন আজারবাইজান, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, ইরান। 1 2 3 4 5 6 7, কয়টা হইল? 8 9। এই যে 9টা দেশ হচ্ছে, এই 9টা দেশ হচ্ছে D8 এর 9টা সদস্য। নাম D8 কিন্তু সদস্য হচ্ছে 9টা, মনে রাখেন। নাম D8 কিন্তু সদস্য হচ্ছে 9টা, সর্বশেষ সদস্য হচ্ছে আজারবাইজান। আমরা যদি একটু দেখি, দেখেন এই যে D8 এর সর্বশেষ সদস্য দেশ আজারবাইজান, এটা কোন সম্মেলনে সদস্যপদ লাভ করে? এটা কোন সম্মেলনে সদস্য পদ লাভ করে? দেখেন D8 এর সর্বশেষ সম্মেলন হয়, D8 এর সর্বশেষ সম্মেলন হয়, D8 এর সর্বশেষ সম্মেলন হয়, D8 এর সর্বশেষ সম্মেলন হয় 18 থেকে 19 ডিসেম্বর 2024। এই যে মিশরের রাজধানী কায়রোতে এই সম্মেলন হয়, এবং এই সম্মেলন ছিল 11তম শীর্ষ সম্মেলন, 11তম শীর্ষ সম্মেলন, 11তম শীর্ষ সম্মেলন। এই সম্মেলনই আমরা দেখি আজারবাইজানকে সদস্যপদ দেওয়া হয়। মনে রাখেন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে ডক্টর ইউনুস এই যে মিশরের ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন। ডক্টর ইউনুস মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন 19 ডিসেম্বর। 19 ডিসেম্বর ডক্টর ইউনুস আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন। মনে রাখেন ডক্টর ইউনুস আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন, আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন 19 ডিসেম্বর, আল আজহারে ভাষণ দেন। আবারও বলতেছি, দেখেন এই যে D8 হচ্ছে মুসলিম উন্নয়নশীল 8টা দেশ, 9টা দেশ। এখন হচ্ছে নাম D8 কিন্তু সদস্য 9টা, এই 9টাই মুসলিম উন্নয়নশীল। আপনাকে যদি বলি এই যে 9টা দেশ হচ্ছে মুসলিম উন্নয়নশীল 9টি দেশ, আমরা পড়লাম জান বাপমা নাই তুমি সব, তাহলে নবম দেশ হচ্ছে আজারবাইজান। এই D8 এর সর্বশেষ সম্মেলন হয় 18 থেকে 19 ডিসেম্বর 2024, এটা ছিল 11তম শীর্ষ সম্মেলন। আর এই 19 ডিসেম্বর ডক্টর ইউনুস ভাষণ দেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। মনে রাখেন D8 এর বর্তমান সভাপতি বাংলাদেশ, D8 এর বর্তমান সভাপতি কিন্তু বাংলাদেশ, D8 এর বর্তমান সভাপতি বাংলাদেশ, D8 এর বর্তমান সভাপতি দেশ হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের প্রধান যে ডক্টর ইউনুস, D8 এর বর্তমান সভাপতি হচ্ছে বাংলাদেশ। ওকে, তাইলে যারা আজারবাইজান লিখছেন তাদের উত্তর ঠিক হয়েছে। পরের কোশ্চেনে যাই, 2 নম্বর কোশ্চেন। খুবই ইম্পর্টেন্ট আলোচনা, খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। দেখেন বাংলাদেশের সাথে এই যে বর্তমান সিচুয়েশন আমরা যদি দেখি, বর্তমান পরিপ্রেক্ষিতে চীনের সাথে সম্পর্ক বাড়তেছে আর ভারতের সাথে কম্পারেটিভলি সম্পর্ক খারাপ হচ্ছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সম্প্রতি চীন সফর করছে। মনে রাখেন এটা নিয়ে অনেক বেশি আলোচনা ছিল, অনেক বেশি হাইপ ছিল। এই ডক্টর ইউনূস চীনে যাবে, এরপর কি হবে, ভারতের সাথে সম্পর্ক, সবকিছু মিলে এটা খুব আলোচনার তুঙ্গে। মনে রাখেন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন কিন্তু এটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাম্প্রতিক আমরা এটাকে বলতে পারি। ডক্টর ইউনূস চীন সফরে গিয়ে যে শি জিনপিং, চীনের প্রেসিডেন্ট যে শি জিনপিং আছে, ওনার সাথে কবে বৈঠক করেন বলতে হবে। এটা 26শে মার্চ নাকি 27শে মার্চ নাকি 28শে মার্চ নাকি 29শে মার্চ? বলেন ডক্টর ইউনূস শি জিনপিং এর সাথে কবে দ্বিপক্ষীয় বৈঠক করেন? 26শে মার্চ নাকি 27শে মার্চ নাকি 28শে মার্চ নাকি 29শে মার্চ? জেরিন সাদিকে লিখছেন 28শে মার্চ, স্মিতা আকি লিখছেন ডি, আয়েশা সিদ্দিকা, মিথুন, এমএসটি চায়না লিখছেন 26শে মার্চ, ইতি আক্তার লিখছেন 29শে মার্চ, পাপিয়া সুলতান 28শে মার্চ, মিষ্টি রবি 28শে মার্চ, ইতি আক্তার, ওকে, জাকিয়া জান্নাত, মনসুর আলম 27শে মার্চ। দেখেন ডক্টর ইউনূস মনে রাখেন ডক্টর ইউনূস চীন সফরে যান, ডক্টর ইউনূস চীন সফরে যান 26শে মার্চ, চীনে যান 26শে মার্চ। দেখেন সিকোয়েন্সটা দেখেন, ডক্টর ইউনূস চীনে যান 26শে মার্চ। তিনি এই যে বোয়াও সম্মেলন যেটাকে বলা হয়, বোয়াও সম্মেলনে, এই সম্মেলন যদি ইম্পর্টেন্ট না এটার কথা বললাম না, একদম সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলতিস। 26শে মার্চ চীনে যান, 27শে মার্চ একটা সম্মেলনে যোগদান যার নাম হচ্ছে বোয়াও সম্মেলন। 28শে মার্চ তিনি শি জিনপিং এর সাথে বৈঠক করেন, 28শে মার্চ শি জিনপিং এর সাথে বৈঠক 28শে মার্চ। মনে রাখেন 26শে মার্চ গেল, 28শে মার্চ শি জিনপিং এর সাথে বৈঠক করলো, 29 মার্চ ডক্টর ইউনূসকে
চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট দেয়, মনে রাখেন। 29 মার্চ ডক্টর ইউনুস পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এটাও খুব ভাইটাল ইনফরমেশন, মনে রাখেন। ডক্টরেট ডিগ্রি লাভ করেন পিকিং বিশ্ববিদ্যালয়ে 29 মার্চ। আর 28 মার্চ চীনের যে শি জিনপিং আছে তার সাথে দেখা করেন। তার মানে যারা উত্তর দিচ্ছেন 28 মার্চ তাদের উত্তর সঠিক হয়েছে। তাই তিনি যান 26 মার্চ, সিকোয়েন্সটা মনে রাখেন। 26 মার্চ চীনে যান, 27 মার্চ একটা সম্মেলনে যোগ দেন। ওই সম্মেলনটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট 28 মার্চ চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন। 29 মার্চ ডক্টর ইউনুস চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। মনে রাখেন, এই যে ডক্টর ইউনুসের যে চীন সফর, এটাই ডক্টর ইউনুসের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। ডক্টর ইউনুসের এটাই কিন্তু প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর, মনে রাখেন। এটি ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রথম বিদেশ সফর, প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর, মানে দুইটা পক্ষ, শুধু চীনের উদ্দেশ্যেই গেছে। এর আগে ডক্টর ইউনুস জাতিসংঘে ভাষণ দিতে গেছে, সেটা কিন্তু কোনো দেশের জন্য না, সেটা জাতিসংঘে যোগ দেওয়ার জন্য, সেটা বহুপাক্ষিক ছিল। কিন্তু ডক্টর ইউনুসের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর হচ্ছে চীন সফর, মনে রাখেন। এটি ডক্টর ইউনুসের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর, এটাই কিন্তু প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আর কোথাও দ্বিপক্ষীয় সফরে যায় নাই। এটি ডক্টর ইউনুসের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। এর আগে গেছে জাতিসংঘে আরো কয়েক জায়গায়, কিন্তু সেটা দ্বিপক্ষীয় ছিল না। তার মানে যারা 29 মার্চ, যারা 28 মার্চ বলছেন তাদের উত্তর সঠিক এটা। পরে কোশ্চেন আসেন, খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেখেন। সম্প্রতি আমরা জানি জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, জাতিসংঘের যে বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশে সফরে আসেন। বলতে হবে জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কবে বাংলাদেশে সফরে আসেন? কবে সফরে আসেন? 14 মার্চ 2025, নাকি 15 মার্চ, নাকি 13 মার্চ, নাকি 16 মার্চ? বলতে হবে জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশে ঘুরতে আসেন কয় তারিখে? 14 মার্চ, নাকি 15 মার্চ, নাকি 13 মার্চ, নাকি 16 মার্চ? বলতে হবে। ডক্টর ইউনুসের আমন্ত্রণে জাতিসংঘের বর্তমান মহাসচিব ঘুরতে আসেন কবে? দেখি কারা পারেন। কাজী মনজুরুল হক পেয়েছেন 13 মার্চ, ফারজান আক্তার 13 মার্চ, রোকসানা ইসলাম 14 মার্চ, আফসান আঞ্জুম, লিজা, শামসুন নাহার, সালমা, এমএসটি রবি, আচ্ছা এমএসটি চায়না, এনা, মর্জিনা বেগম, মমতারিনা আক্তার, এমডি মোসাদ্দেক হোসেন 16 মার্চ লিখছেন, সাবিনা সাবরিন লিখছেন 14 মার্চ। আচ্ছা, দিন দুপুরের নীলপরি, সেই মেয়েটি আমি। আপনাদের নাম দেখে তো আসলে কি বলবো, আপনাদের নামগুলো অসাধারণ, সবার সুন্দর সুন্দর নাম। তো দেখেন, আমরা এই যে আগের যেটা জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কোন তারিখে বাংলাদেশ সফর করেন, সেটা হচ্ছে 13 মার্চ। মনে রাখেন, জাতিসংঘের বর্তমান মহাসচিব 13 মার্চ বাংলাদেশে সফর করেন। যারা 13 মার্চ বলছেন তাদের উত্তর ঠিক ছিল। এখন বলতে হবে বাংলাদেশে সফর করেন এখন পর্যন্ত জাতিসংঘের কতজন মহাসচিব? এখন পর্যন্ত জাতিসংঘের মহাসচিব হয়েছে 9 জন। বর্তমান যে মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, সে হচ্ছে জাতিসংঘের 9ম মহাসচিব। এই 9 জন মহাসচিবদের মধ্যে বাংলাদেশ এখন পর্যন্ত সফর করেন কয়জন? বলতে হবে এখন পর্যন্ত কয়জন মহাসচিব বাংলাদেশ সফর করেছেন? কয়জন মহাসচিব বাংলাদেশ সফর করেছেন বলেন? এখন পর্যন্ত কয়জন মহাসচিব বাংলাদেশে ঘুরতে এসেছেন বা সফরে এসেছেন? বলেন, এখন পর্যন্ত কয়জন মহাসচিব বাংলাদেশে সফরে এসেছেন? এখন পর্যন্ত কয়জন মহাসচিব? বলেন, এখন পর্যন্ত কয়জন মহাসচিব বাংলাদেশ সফরে আসছে? এইটা বলেন। একজন লিখছেন 4 জন, জহিরুল ইসলাম আয়াত লিখছেন 4 জন, ইসরা টিবা 13 মার্চ, ফারজান আক্তার লিখছেন 5 জন, শিরিন জামান, এমএসটি চায়না, নিঝুম, আয়সা সিদ্দিকা লিখছেন 4 জন। দেখেন, হয় নাই এখন পর্যন্ত। মনে রাখেন, এখন পর্যন্ত জাতিসংঘের মোট 9 জন মহাসচিবের মধ্যে এখন পর্যন্ত 5 জন মহাসচিব বাংলাদেশে ঘুরতে আসছে। এখন পর্যন্ত জাতিসংঘের মোট 5 জন মহাসচিব বাংলাদেশে ঘুরতে আসছে। এই 5 জন কারা কারা? 5 জনের নাম যদি আমরা বলি, যেই 5 জন বাংলাদেশে আসে সেই 5 জন কারা? প্রথমে হচ্ছে কুর্ট ওয়াল্ডহেইম, প্রথমে যেই ব্যক্তি আসছিল কুর্ট ওয়াল্ডহেইম।
এই ব্যক্তি কোন দেশের? এই ব্যক্তি অস্ট্রিয়া, শুধু এই ব্যক্তির নাম জানেন, প্রথম যেই ব্যক্তি আসছে অস্ট্রিয়া। এরপর যে আছে পেরেজ দা কুয়েলার, আমরা যদি সংক্ষেপে পেরেজ কুয়েলার বলি তাহলে উনি আসছে। এরপর কে আসছে? আরো যদি তিনজনের নাম বলি, বান কি মুন আসছে, এরপর কে আসছে? কফি আনান আসছে, আর আসছে কি সর্বশেষ যে আসছে, প্রথম ব্যক্তি আর সর্বশেষ ব্যক্তির নাম মনে রাখবেন তাইলে হবে। সর্বশেষ যে আসছে সে হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস। অ্যান্তোনিও গুতেরেস। তাহলে এই পাঁচজন, প্রথম ব্যক্তি আর শেষের ব্যক্তির নাম মনে রাখবেন। কুর্ট ওয়াল্ডহেইম যিনি অস্ট্রিয়ার, আর অ্যান্তোনিও গুতেরেস উনি হচ্ছে পর্তুগালের বর্তমানে জাতিসংঘের মহাসচিব। এই পাঁচজন কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত সফরে আসছে। তাই বাংলাদেশে সফর করে জাতিসংঘের মহাসচিব হচ্ছে পাঁচজন। সেই পাঁচজনের মধ্যে সর্বশেষ যেই ব্যক্তি আসে সেই ব্যক্তি হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস। কবে আসে? 13ই মার্চ। 13ই মার্চ কিন্তু সে বাংলাদেশে ঘুরতে আসে 4 দিনের সফরে। এবং 14ই মার্চ সবচেয়ে ভাইটাল একটা ইনফরমেশন, 14ই মার্চ এই গুতেরেস সাহেব, অ্যান্তোনিও গুতেরেস, উনি কি করলেন? রোহিঙ্গাদের সাথে ইফতার করলেন। 14ই মার্চ গুতেরেস রোহিঙ্গাদের সাথে ইফতার করেন। কক্সবাজার রোহিঙ্গাদের সাথে কিন্তু ইফতার করেন। 14ই মার্চ রোহিঙ্গাদের সাথে ইফতার করেন, মনে রাখেন। 13ই মার্চ ঘুরতে আসে, 14ই মার্চ রোহিঙ্গাদের সাথে ইফতার করেন। 1 লক্ষেরও বেশি রোহিঙ্গাদের সাথে ইফতার করেন। এখন পর্যন্ত জাতিসংঘের 5 জন মহাসচিব বাংলাদেশে সফরে আসছে, তার মধ্যে সর্বশেষ ছিল অ্যান্তোনিও গুতেরেস। ওকে, 4 নম্বর কোশ্চেন দেখেন, সবচেয়ে আলোচিত একটা তথ্য, এটা নিয়ে খুব আলোচনা হয়েছে কয়েকদিন আগে। সেটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার বর্তমান নাম কি? এটা আসার সম্ভাবনা আছে অনেক বেশি। বলেন, মঙ্গল শোভাযাত্রার বর্তমান নাম বলতে হবে, দেখি এটা কারা পারেন। মঙ্গল শোভাযাত্রার বর্তমান নাম, শোভাযাত্রা লিখছেন 5 জন, লাবণী রানী লিখছেন 13 মার্চ। এটা বলেন, 4 নম্বর কোশ্চেনটা বলেন, মঙ্গল শোভাযাত্রার বর্তমান নাম কি? আনন্দ শোভাযাত্রা, নাকি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, নাকি ঐতিহ্যবাহী আনন্দ শোভাযাত্রা, নাকি আনন্দ যাত্রা? বলেন, এই 4টার মধ্যে কোনটা? আনন্দ শোভাযাত্রা, নাকি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, নাকি ঐতিহ্যবাহী আনন্দ শোভাযাত্রা, নাকি আনন্দ যাত্রা? বলতে হবে। মঙ্গল শোভাযাত্রা, কালকে পয়লা বৈশাখ ছিল, কালকে ছিল আমাদের সেই ঐতিহ্যবাহী যে শোভাযাত্রাটা, গতকালকে ছিল। বলতে হবে এটার বর্তমান নাম কি? পাপিয়া সুলতান লিখছেন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, শিমু ইসলাম লিখছেন খ, শামসুন্নান লিখছেন খ, এমএসটি চায়না বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, জান্নাতুল ফেরদৌস বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সাবরিন 4 ক, স্মিথ আয়েশা সিদ্দিকা, নূর আফসানা ইসলাম, রিদ হোসেন। অনেকেই পারতেছেন। মর্জিনা বেগম লিখছেন খ, রুবিনা আফরিন। বলেন এটা কি হবে? বলেন, মঙ্গল শোভাযাত্রার বর্তমান নাম মনে রাখেন। মঙ্গল শোভাযাত্রার বর্তমান নাম হচ্ছে, যারা খ দিয়েছেন তাদের উত্তর ঠিক, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রার একদম পূর্বে নাম ছিল আনন্দ শোভাযাত্রা, এটার নাম চেঞ্জ করে দেওয়া হয়েছিল মঙ্গল শোভাযাত্রা। বর্তমানে এর নাম চেঞ্জ করে রাখা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। তাহলে এই শোভাযাত্রা কবে হয়? এই শোভাযাত্রা হয় পহেলা বৈশাখের দিন। মনে রাখেন, এই যে মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশে একটা অধরা সংস্কৃতি যেটাকে বলা হয়, জাতিসংঘের অধরা সংস্কৃতি মঙ্গল শোভাযাত্রার। এটার ভ্যালুটা কি? বাংলাদেশের একটি অধরা সংস্কৃতি, ঠিক আছে। বর্তমানে এটার নাম হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ওকে, পরের কোশ্চেন আসি। বলেন, বিবিএস এর সর্বশেষ রিপোর্ট অনুসারে দেশে প্রতি হাজারে শিশু মৃত্যুর হার, এই মৃত্যুর হার হচ্ছে 1 বছরের কম বয়সী। 1 বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার কয়জন? 1 বছরের কম বয়সী 1000-এ 1 বছরের নিচে কতজন শিশু মারা যায়? বলতে হবে বাংলাদেশে বর্তমানে 1000-এ 1 বছরের নিচে কতজন শিশু মারা যায়? বলেন, এইটা বলেন দেখি। 5 নাম্বার, বিবিএস এর সর্বশেষ রিপোর্ট অনুসারে দেশে প্রতি হাজারে শিশু মৃত্যু হার 1 বছরের কম বয়সী কত? বলেন, 22 জন, নাকি 24 জন, নাকি 27 জন, নাকি 33 জন? শিশু মৃত্যুর হার 1 বছরেরও কম যেটা, সেটা কয়জন? দেখেন, সামনে যে বিসিএস পরীক্ষা আসতেছে প্রিলিতে, সেখানে এই কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। জান্নাতুল ফেরদৌস লিখছেন 24, তানহা ইসলাম লিখছেন 24, শারমিন সুলতানা কেউই পারতেছেন না, আয়েশা সিদ্দিক লিখছেন 24,
এমএসটি চায়না লিখছেন 24, জান্নাতুল ফেরদাউস, সাইফুল ইসলাম সবাই লিখছেন 24। কেউ সঠিক উত্তর দিতে পারতেছে না, মনে রাখেন এটা 1 বছরের কম বয়সী, 1 বছরের কম। আরিফুল ইসলাম, এই তো আরিফুল ইসলাম পেয়ে গেছি 27, সাবিনা সাবরিন 27, শিখা খাতুন 24, নিপা হালদার 27। দেখেন এটার উত্তর হচ্ছে 27 জন। মনে রাখেন বাংলাদেশে 1 বছরের নিচে যে শিশু মৃত্যুর হার, প্রতি হাজারে 1 বছরের নিচে যে শিশু মৃত্যুর হার, সেটা হচ্ছে 27 জন। সেটা হচ্ছে 27 জন শিশু মারা যায় 1 বছরের বয়স কম, এরকম 1000 1 বছরের বয়স কম এরকম শিশু মারা যায় 27 জন। এবং নবজাতকের জন্মের পরপরই মারা যায়, নবজাতকের মৃত্যুর হার মনে রাখেন সর্বশেষ রিপোর্ট অনুযায়ী নবজাতকের যে মৃত্যুর হার সেটা হচ্ছে 20 জন। নবজাতক মারা যায় 20 জন, প্রতি হাজারে নবজাতক মারা যায় হচ্ছে 20 জন। এবং 1 বছরের নিচে, 1 বছরের নিচে যদি ধরি সেটা মারা যায় 27 জন। এবং নবজাতক জন্মের পরপরই যে মারা যায় সেটা হচ্ছে 20 জন। যারা 27 জন বলছেন তাদের উত্তর ঠিক আছে। পরের কোশ্চেন আসি। ভারত বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গা ফারাক্কা পানি বন্টন চুক্তি, আমরা জানি খুব বেশি আলোচনা হইতেছে বাংলাদেশ ভারতে যে পানি বন্টন চুক্তিগুলো আছে। আমরা দেখি বাংলাদেশ চীনের সাথে গেছে, চীনের কাছে গেছে, সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথাবার্তা হয়েছে। তো সেক্ষেত্রে দেখেন বাংলাদেশের সাথে ভারতের একটা খুব বিখ্যাত একটা চুক্তি আছে, পানি বন্টন চুক্তি, যেটাকে বলা হচ্ছে গঙ্গা ফারাক্কা পানি বন্টন চুক্তি, যার মেয়াদ খুব তাড়াতাড়ি শেষ হবে। বলতে হবে এই মেয়াদ শেষ হবে কবে, 2026 সালে নাকি 2027 সালে নাকি 2029 সালে নাকি 2030 সালে। দেখেন এটা আসার সম্ভাবনা খুব বেশি। বলতে হবে বাংলাদেশ ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গা ফারাক্কা পানি বন্টন চুক্তির মেয়াদ কবে শেষ হবে, 2026 নাকি 27 নাকি 29 নাকি 30? বলেন। ফারজানা আক্তার লিখছেন 26 সাল, শারমিন সুলতানা 26, আকলিমা আখি 26, আয়েশা সিদ্দিকা 26, চায়না 26। এরপর বিশ্বাস সাধনা লিখছেন আসিদি, শেখ সীমা আফরোজে 26, আরিফুল ইসলাম 26, আকলিমা আখি। তার মানে সবাই পাচ্ছেন। দেখেন বাংলাদেশ আর ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গা ফারাক্কা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালে। এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1996 সালে। মনে রাখেন 1996 সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই যে প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এই চুক্তি 1996 সালে স্বাক্ষরিত হয় এবং এটার মেয়াদ ছিল 30 বছর। 30 বছর, তাহলে 96 থেকে 30 শেষ হবে 2026 সালে। যারা 2026 সালে আনসার করছেন তাদের উত্তর ঠিক হয়েছে। ওকে, পরের কোশ্চেন আসেন। আমদানি ও রপ্তানি পণ্য পরিবহন সহজ করতে, আমদানি ও রপ্তানি পণ্য পরিবহন সহজ করতে কোন বন্দরে অনলাইন গেট পাস ব্যবস্থা চালু করা হয়? সম্প্রতি আমরা দেখি, সম্প্রতি বাংলাদেশের একটা সমুদ্র বন্দরে অনলাইন গেট পাস চালু করা হয়। সেটা কোন বন্দরে? মোংলা বন্দর নাকি চট্টগ্রাম বন্দর নাকি পায়রা বন্দর নাকি সবগুলাই? দেখেন এটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার অন্যতম একটা সফলতা ধরা হচ্ছে এটাকে, যে বন্দরে দ্রুত যাওয়া আসার জন্য অনলাইন গেট পাস চালু করা হয়েছে। কোন বন্দর সেটা? মোংলা বন্দর নাকি চট্টগ্রাম বন্দর নাকি পায়রা বন্দর নাকি সবগুলাই? বলতে হবে কোন বন্দরে অনলাইন গেট পাস, খুব দ্রুত গেটের মধ্যে দিয়ে যাইতে পারবেন। এই যে যেই পণ্যবাহী জাহাজগুলো আছে সেগুলো খুব দ্রুত যাইতে পারবে, পণ্য আনা নেওয়া খুব দ্রুত হবে। আমরা জানি বাংলাদেশের সমুদ্র বন্দর আছে 3টা, বাংলাদেশের 3টা সমুদ্র বন্দর। প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর, এরপর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে মংলা, এবং সর্বশেষ বাংলাদেশের নির্মিত সমুদ্র বন্দর হচ্ছে পায়রা। তবে স্বাধীন বাংলাদেশে প্রথম সমুদ্র বন্দরের নাম হচ্ছে পায়রা। যদি কোশ্চেন এভাবে আসে স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম সমুদ্র বন্দরের নাম কি, সেটা হবে পায়রা। এমনিতে বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর চট্টগ্রাম, যেটা হয়েছে 1887 সালে প্রতিষ্ঠা, মংলা হয়েছে 1950 সালে এবং পায়রা হয়েছে 2016 সালে। বলতে হবে কোন বন্দরে, বাংলাদেশের 3টে সমুদ্র বন্দরের মধ্যে কোনটায়? যারা যারা লিখছেন নূরজাহান প্রিয়া, শেখ শামস, মুস্তাক আহমেদ, নিপা হালদার, মাহমুদুল হাসান সাবরিনা, মনসুর আলম, শিখা খাতুন, কুলসুম খাতুন, আরিফ খান, নুসরাত জাহান লিখছেন সব, এস এম ফিরোজ পারভেজ। দেখেন এটা হচ্ছে বাংলাদেশের একটা মাত্র বন্দরে প্রথমবার এই যে অনলাইন গেট পাস চালু হয়েছে, সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর। এই চট্টগ্রাম বন্দরে আমরা দেখি ফেব্রুয়ারি মাসে কিন্তু এটা চালু হয়েছে 2025 সালে চালু হয়, মনে রাখেন 2025 সালে। তাহলে চট্টগ্রাম বন্দরে, যারা চট্টগ্রাম বন্দর বলছেন তাদের উত্তর ঠিক। পরের কোশ্চেনে চলে আসি। খেয়াল করেন বর্তমানে বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? সবচেয়ে বেশি যে জাতিসংঘের যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কোর যেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে,
সেটা আছে সবচেয়ে বেশি কোন দেশে? ইতালিতে নাকি জার্মানিতে নাকি চীনে নাকি ফ্রান্সে? সবচেয়ে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা যে বিশ্ব ঐতিহ্য, সবচেয়ে বেশি বিশ্ব ঐতিহ্য কোন দেশে আছে? ইতালিতে নাকি চীনে নাকি ফ্রান্সে নাকি জার্মানিতে? বলতে হবে কোন দেশে সবচেয়ে বেশি বিশ্ব ঐতিহ্য আছে। আগেই বলে রাখি, বাংলাদেশে বিশ্ব ঐতিহ্য আছে তিনটা। বাংলাদেশে তিনটা বিশ্ব ঐতিহ্য আছে, আমরা জানি বাংলাদেশে তিনটা বিশ্ব ঐতিহ্য। একটা হচ্ছে এই যে পাহাড়পুর বৌদ্ধবিহার, এটা বাংলাদেশে একটা বিশ্ব ঐতিহ্য। বাংলাদেশে বিশ্ব ঐতিহ্য মাত্র তিনটা, বৌদ্ধবিহার, এরপর আমরা জানি সুন্দরবন, আর কি আছে বাংলাদেশে? আর আছে ৬০ গম্বুজ মসজিদ। ৬০ গম্বুজ, এই তিনটা হচ্ছে বাংলাদেশের ইউনেস্কো স্বীকৃত যে বিশ্ব ঐতিহ্য, সেটা বাংলাদেশে মাত্র তিনটা। বলতে হবে কোন দেশে সবচেয়ে বেশি বিশ্ব ঐতিহ্য আছে বলেন। এমএসটি মজনু মিয়া লিখছেন ক, কনেকে আছে, কয়ে আছে ইতালি। আচ্ছা, মেহজাবিন রঞ্জিনা, মজনু মিয়া, মর্জিনা বেগম, এরপর আছে রাব্বি ইসলাম লিখছেন ফ্রান্স, নিপা হালদার চীন, শুক্লা পিকে, শিরিন জামান, রেজা মুস্তাফিজুর রহমান। মনে রাখেন উম্মে রাবিয়া ইসলাম, মনে রাখেন বিশ্বের সবচেয়ে বেশি বিশ্ব ঐতিহ্যের যে স্থানগুলো আছে, সবচেয়ে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্য স্থান সবচেয়ে বেশি আসে, মনে রাখেন ইতালিতে। বিশ্বের সবচেয়ে বেশি বিশ্ব ঐতিহ্য আছে ইতালিতে। বাংলাদেশে আসে মাত্র তিনটা। ইতালিতে বিশ্ব ঐতিহ্যের সংখ্যা ৬০টা। ইতালিতে বিশ্ব ঐতিহ্যের সংখ্যা আছে ৬০টা। চীনে আছে ৫৯টা, মনে রাখেন চীনে আছে ৫৯টা। সবচেয়ে বেশি বিশ্ব ঐতিহ্য আছে ইতালিতে। বাংলাদেশে আছে তিনটা, পাহাড়পুর, সুন্দরবন এবং ৬০ গম্বুজ। পরের কোশ্চেন দেখেন, বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তি করমুক্ত আয় সীমা কত? প্রতিবন্ধী ব্যক্তিরা কি পরিমাণ আয় করলে এর উপর থেকে ট্যাক্স দিতে হবে? কি পরিমাণ আয় করার পর থেকে ট্যাক্স দিতে হবে, অর্থাৎ কি পরিমাণ আয় করলে এরপর থেকে ট্যাক্স দিতে হবে, সেই আয় পর্যন্ত আর ট্যাক্স দিতে হবে। বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা, প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা কত? ৪ লাখ নাকি ৪.৫ লাখ নাকি ৪,৭৫,০০০ নাকি ৫ লাখ? বলতে হবে প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা কত। দেখি কে পারেন। ৯ নম্বর কোশ্চেন, প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা। শিখা খাতুন লিখছেন ক, আকলিমা ইতালি, নূরজাহান প্রিয়া লিখছেন ইতালি ৬০, তানহা ইসলাম বলেন ৯ নম্বর কোশ্চেনে বলেন বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তির, সামনে যে ৪৭ বিসিএস আস্তে আস্তে এখানে চলে আসতে পারে, বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা কত? ৪ লক্ষ নাকি ৪.৫ লক্ষ নাকি ৪,৭৫,০০০ নাকি ৫ লক্ষ? বলেন কয় লক্ষ? রোকসানা ইসলাম লিখছেন ৪,৫০,০০০, দিনা লিখছেন খ, রিমে খাতুন লিখছেন ৪,৭৫,০০০, স্মিথ আইস, রুম্মে রাবেয়া ইসলাম, সেতু পারভিন, আরিফ খান, ফারজানা আক্তার, উম্মে রাবেয়া ইসলাম, তনিমা ইসলাম, তন্নি, সাইফুল ইসলাম। কেউই তো পারতেছেন না। বলেন বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা কত? প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা হাজিরা ইসলাম চায়না, আচ্ছা সাইফুল ইসলাম ৪,৭৫,০০০। তাহলে দেখেন কয়েকজনের মাত্র সঠিক উত্তর দিয়েছেন। বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা হচ্ছে ৪,৭৫,০০০। মনে রাখেন ৪,৭৫,০০০। বর্তমানে সাধারণ করমুক্ত আয় সীমা হচ্ছে ৩.৫ লাখ। সাধারণ করমুক্ত আয় সীমা, সাধারণ করমুক্ত, অর্থাৎ আপনি প্রতিবন্ধী যদি না হন, নারী না হন, সাধারণ মানুষ, সাধারণ করমুক্ত আয় সীমা হচ্ছে ৩.৫ লাখ। সাধারণ করমুক্ত আয় সীমা ৩.৫ লাখ, ৩,৫০,০০০। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, ৩,৫০,০০০। ঠিক আছে, তাহলে ৩.৫ লাখ হচ্ছে করমুক্ত আয় সীমা সাধারণ মানুষের। আর আপনি যদি হন প্রতিবন্ধী তাইলে ৪,৭৫,০০০। ৩.৫ লাখ পর্যন্ত কাউরে কর দিতে হবে না, এরপর থেকে সাধারণ মানুষ হলে এরপর থেকে কর দিতে হবে। আর প্রতিবন্ধীদের জন্য ৪,৭৫,০০০। পরে কোশ্চেন আসি, দেখেন ২০২৫ সালে মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে কে স্বাধীনতা পদক লাভ করেন? ২০২৫ সালে আমরা জানি স্বাধীনতা পদক লাভ করেন ৭ জন। ২০২৫ সালে মনে রাখেন ২০২৫ সালে স্বাধীনতা পদক লাভ করেন ৭ জন। ২০২৫ সালে স্বাধীনতা পদক পান ৭ জন। বলতে হবে এই ৭ জনের মধ্যে কোন ব্যক্তি মুক্তিযুদ্ধ সংস্কৃতিতে স্বাধীনতা পদক লাভ করেন? মোহাম্মদ মাহবুবুল হক খান নাকি জামাল নজরুল ইসলাম নাকি বদরুদ্দিন মোহাম্মদ ওমর নাকি স্যার ফজলে হাসান আবাদ? বলতে হবে এই যে ফজলে হাসান আবেদ যে আছে, বলতে হবে এই যে ৪ জনের মধ্যে মুক্তিযুদ্ধ এবং সংস্কৃতিতে স্বাধীনতা পদক লাভ করেন কোন ব্যক্তি?
বলেন কোন ব্যক্তি মুক্তিযুদ্ধ ও সংস্কৃতির স্বাধীনতা পদক লাভ করেন? 10-এ বলেন। এমডি কিন্তন লিখছেন, ক ফারজান আক্তার লিখছেন, আচ্ছা কেয়া পারভিন লিখছেন। 10-1 হবে। জাকিয়া জান্নাত, এমএসটি চায়না, মরিয়ম নেসা, আরিফ খান, বদরুদ্দিন ওমর, উম্মে রাবে ইসলাম, 7 জন। বলেন এইটা বলেন কতজন না কে কোন ব্যক্তি মুক্তিযুদ্ধে, মনে রাখেন মুক্তিযুদ্ধে এবং সংস্কৃতিতে স্বাধীনতা পদক লাভ করেন? দেখেন মোহাম্মদ মাহবুবুল হক খান। খুব ভালোভাবে মাথায় রাখেন। দেখেন একটা কোশ্চেন খুব ভালোভাবে আসতে পারে, সেটা হচ্ছে শহীদ আবরার ফাহাদ বুয়েটের যেই ছাত্রলীগের অত্যাচারে নির্মমভাবে নিহত হন শহীদ আবরার ফাহাদ, সেই আবরার ফাহাদও কিন্তু এই যে স্বাধীনতা পদক, মরণোত্তর স্বাধীনতা পদক পাইছে এবছর 2025 সালে। এই যে 7 জন মাত্র স্বাধীনতা পদক, বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা, সবচেয়ে বড় পুরস্কার বাংলাদেশের স্বাধীনতা পদক, সেটা 2025 সালে মাত্র 7 জন পান। সেই 7 জনের মধ্যে একজন হচ্ছে আবরার ফাহাদ, যিনি হচ্ছে প্রতিবাদী তারুণ্যে পান। আবরার ফাহাদ পান প্রতিবাদী তারুণ্য, এটি একটু লেখা রাখেন, এটা কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। আবরার ফাহাদ পান প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ স্বাধীনতা পুরস্কার পান প্রতিবাদী তারুণ্যে। তাহলে কেমনে পাইছে? মরণোত্তর। আবরার ফাহাদ তো যেহেতু তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, আমরা জানি সেই নির্মম যেই হত্যাকাণ্ড। দেখেন আবরার ফাহাদ মরণোত্তর স্বাধীনতা পদক পান কিসে? প্রতিবাদী তারুণ্যে। তাহলে এই 7 জনের একজন আবরার ফাহাদ। মোহাম্মদ মাহবুবুল হক খান, উনি পাইছে মুক্তিযুদ্ধের সংস্কৃতিতে। জামাল নজরুল ইসলাম বাংলাদেশের অন্যতম একজন বিজ্ঞানী ছিল, জামাল নজরুল ইসলাম। আচ্ছা আনি খান লিখছেন, মোর নাম একটু পড়েন স্যার। আচ্ছা আপনার নাম পড়লাম। দেখেন খেয়াল করেন, জামাল নজরুল ইসলাম উনি পাইছে কিসে? জামাল নজরুল ইসলাম পাইছে বিজ্ঞানে। জামাল নজরুল ইসলাম হচ্ছে বিজ্ঞানে পান। এই যে বদরুদ্দিন মোহাম্মদ ওমর, উনি পান শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন ওমর। এবং এখানে ফজলে হাসান আবেদ, উনি আছে সমাজসেবায়। তাহলে 7 জন আর 5 জন আমরা অলরেডি জানলাম। দেখেন তো এই যে মোহাম্মদ মাহবুবুল হক খান, উনি মুক্তিযুদ্ধ সংস্কৃতিতে। জামাল নজরুল ইসলাম বিজ্ঞানী, বাংলাদেশের অন্যতম একজন বড় বিজ্ঞানী, উনি বিজ্ঞানে পান। বদরুদ্দিন মোহাম্মদ ওমর শিক্ষা ও গবেষণায় পান। স্যার ফজলে হাসান আবেদ পান সমাজসেবায়। আর আবরার ফাহাদ পান প্রতিবাদী তারুণ্যে মরণোত্তর পুরস্কার। এরপর সাহিত্যে পান আমাদের যে আল মাহমুদ, উনি পান সাহিত্যে। তাহলে এই যে 7 জন গেল মুক্তিযুদ্ধ সংস্কৃতি। তাহলে কে পান? মোহাম্মদ মাহবুবুল হক খান। কেউ আসলে ওভাবে উত্তর দিতে পারেন না। আচ্ছা অনেকেই দিয়েছেন এখন, মিজানুর রহমান, শাহিরা খন্দকার। তাহলে এটা হচ্ছে মুক্তিযুদ্ধ পান। পরের কোশ্চেন আসেন, বাংলাদেশের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল, সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল বলতে হবে। এটা অনেকেই ভুল উত্তর দিবে, এটা অনেকেই পারবে না। বলেন বাংলাদেশের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? জাতীয় নাগরিক পার্টি, নাকি গণসংহতি আন্দোলন, নাকি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, নাকি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি? বলতে হবে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক দল কোনটি? জাতীয় নাগরিক পার্টি, নাকি গণসংহতি আন্দোলন, নাকি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, নাকি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি? বলেন 11 নম্বর উত্তর কি হবে? বলেন। আকলিম আখি লিখছেন ক, এটা জানি তো, এটা ম্যাক্সিমাম ভুল উত্তর দিবেন। নুসরাত জাহান লিখছেন গ, সোনি ইসলাম সোনিয়া লিখছেন 11 ক। এরপর আরিফ খান লিখছেন সত্যি স্যার মগু গ্রুপের কারো নাম পড়ে নাই তো পড়ছি। মুস্তাক আহমেদ লিখছেন ঘ, জেরিন সাদরিকা লিখছেন 11 শুক্লা পিকে লিখছেন ক। এটা পারতেছেন না অনেকেই। দেখেন বাংলাদেশের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল, এটা অনেকেই পারতেছেন না। এটা সবাই মনে করতেছেন, ম্যাক্সিমাম মনে করছেন এটা জাতীয় নাগরিক পার্টি। মনে রাখেন জাতীয় নাগরিক পার্টি এখন পর্যন্ত নিবন্ধনই পায় নাই, এখন পর্যন্ত নিবন্ধিত হয় নাই। এই যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এখন পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদনই করে নাই, নিবন্ধিত হয় নাই। বাংলাদেশের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। এটা হচ্ছে 50। বর্তমানে বাংলাদেশে 50টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে। মনে রাখেন বাংলাদেশে বর্তমানে 50টি নিবন্ধিত দল আছে। 50টি নিবন্ধিত দল আছে, যার 50 নাম্বার বা সর্বশেষ যে নিবন্ধন পায় সেটা হচ্ছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। মনে রাখেন সর্বশেষ নিবন্ধন পায় বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, যার প্রতীক হচ্ছে রকেট। মনে রাখেন প্রতীক হচ্ছে রকেট। এই বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি এরা নিবন্ধন পায় 9 এপ্রিল। আজকে হচ্ছে 15 এপ্রিল, মাত্র 6 দিন আগে 9 এপ্রিল 2025 এরা নিবন্ধন পায়।
বাংলাদেশের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। পরের কোশ্চেন আসি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণদের দ্বারা গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, বলেন এটা নিয়ে উপদেষ্টা যারা আছে এরাও এই যে কি বলবো, এরাও হচ্ছে এদেরই দল আমরা বলতে পারি মোটামুটি। এই দল আত্মপ্রকাশ করে কবে? বলতে হবে বাংলাদেশের তরুণদের দ্বারা গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কবে গঠিত হয়, কবে আত্মপ্রকাশ করে? 21শে ফেব্রুয়ারি নাকি 25শে ফেব্রুয়ারি? দেখেন ভাই, এটা খেয়াল করেন, এটা নিয়ে কোশ্চেন আসতে পারে, এটা নিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। মনে রাখেন, বাংলাদেশের তরুণদের নিয়ে গঠিত দল, এটা নিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। বলতে হবে এটা কবে আত্মপ্রকাশ করে, 21শে ফেব্রুয়ারি নাকি 25শে ফেব্রুয়ারি নাকি 28শে ফেব্রুয়ারি নাকি 29শে ফেব্রুয়ারি? তো নাই, 1 মার্চ। বলেন কবে? উত্তর কি হবে? এনসিপি কবে আত্মপ্রকাশ করে দেখি, এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। এমএসটি রবি লিখছেন, শিখা খাতুন লিখছেন রকেট, আর রাবেকা সুলতানা, রিক্তা, মজনুমিয়া, নূর আলম, আঞ্জুয়ারা খাতুন, নাসির ইসলাম রিয়াদ, কেয়া পারভিন, তরিকুল ইসলাম, শিখা এপ্রিল। বলেন বাংলাদেশের এই যে তরুণদের রাজনৈতিক দল এনসিপি আত্মপ্রকাশ করে হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2025। মনে রাখেন, এনসিপি আত্মপ্রকাশ করে 28শে ফেব্রুয়ারি 2025। এর মহাসচিবকে, এর মহাসচিব বা প্রধান, দলীয় যে সভাপতি বা আহ্বায়ক, সভাপতি বা আহ্বায়ককে, আহ্বায়ক হচ্ছে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, এবং সদস্য সচিব আক্তার হোসেন। মনে রাখেন, এটা খুব ক্রিটিক্যাল ইনফরমেশন, এটা পরীক্ষায় চলে আসতে পারে। সদস্য সচিব হচ্ছে আক্তার হোসেন। এই যে তরুণদের যে দল, সেই দলের সদস্য সচিব হচ্ছে আক্তার হোসেন এবং আহ্বায়ক বা সভাপতি হচ্ছে নাহিদ ইসলাম। যারা 28 ফেব্রুয়ারি লিখছেন, এস এম ইব্রাহিম খলিল লিখছেন 28 ফেব্রুয়ারি, আকলিমা আকি লিখছেন 28 ফেব্রুয়ারি, আপনাদের উত্তর ঠিক। ওকে, পরের কোশ্চেনে চলে যাই আমরা। সম্প্রতি বিমস্টেকের কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? এই যে কয়েকদিন আগে, মাত্র 10-12 দিন আগে আমরা দেখলাম ডক্টর ইউনুস বিমস্টেকে যোগদানের জন্য থাইল্যান্ড গেল। বলতে হবে এটা বিমস্টেকের কততম শীর্ষ সম্মেলন ছিল? বলেন এটা বিমস্টেকের কততম শীর্ষ সম্মেলন ছিল? এই যে বিমস্টেকের কততম শীর্ষ সম্মেলন ছিল বলেন? এটা পঞ্চম নাকি ষষ্ঠ নাকি সপ্তম নাকি অষ্টম? সাবরিনা মমতাজ সুদা লিখছেন, আম্বিয়া লিখছেন, নাহিদ ইসলাম। ওকে, তাহলে দেখেন সম্প্রতি বিমস্টেকের কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? পঞ্চম নাকি ষষ্ঠ নাকি সপ্তম নাকি অষ্টম? উম্মে রাবি লিখছেন, আক্তার হোসেন, এমএসটি রবি লিখছেন, নাহিদ ইসলাম, অনন্যা ইসলাম লিখছেন 28। বলেন এইটা বলেন। 13 নম্বর যে কোশ্চেন, সম্প্রতি বিমস্টেকের কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? এটা ছিল ষষ্ঠ শীর্ষ সম্মেলন। মনে রাখেন, এটা ছিল বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন। 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয় বিমস্টেকের শীর্ষ সম্মেলন। এখানে আমরা দেখি নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে। তাইলে এই যে সম্মেলনটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সম্প্রতি বিমস্টেকের কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? সেটা ছিল ষষ্ঠ। ওকে, পরের কোশ্চেন আসছি। দেখেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, এই যে বিডা কয়েকদিন আগে আমরা দেখলাম বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট গেল, বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন গেল। সেই বিনিয়োগ সম্মেলনে আশিক চৌধুরীর যেই ভাষণ, আশিক চৌধুরীর যেই প্রেজেন্টেশন, এটা দেখি খুব বেশি ভাইরাল হয়েছে, খুব বেশি আলোচনা হয়েছে। আশিক চৌধুরীর যেই ভাষণ, সেটা খুব বেশি ভাইরাল হয়েছে। তো বলতে হবে এই যে বিডা আসলে কার নিয়ন্ত্রণে? নিয়ন্ত্রক কে? প্রধানমন্ত্রী নাকি অর্থমন্ত্রী নাকি শিল্পমন্ত্রী নাকি স্বরাষ্ট্রমন্ত্রী? বলতে হবে বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বিডার নিয়ন্ত্রক কে? প্রধানমন্ত্রী নাকি অর্থমন্ত্রী নাকি শিল্পমন্ত্রী নাকি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী? বিডা। বলেন এটা কি হবে? যারা লিখতেছেন, এমডি মজনুমিয়া লিখছেন ক, মনসুর আলম লিখছেন সঠিক উত্তর লিখে নাম বলে না, সোস্যাট। ওকে, পড়তেছি। আঞ্জুয়ারা খাতুন, হালিমা আক্তার, আফসান ইসলাম আন্নি, সাবিনা সাবরিনা, ফাহিমা আফরিন। ওকে, তাহলে এটা হচ্ছে, দেখেন যারা প্রধানমন্ত্রী লিখছেন তাদের উত্তর ঠিক। এই যে বিডা, এই বিডার যে নিয়ন্ত্রক সে হচ্ছে প্রধানমন্ত্রী। এই বিডার যে বর্তমান চেয়ারপারসন, বিডার যে বর্তমান প্রধান, তার নাম কি? আশিক চৌধুরী, যার প্রেজেন্টেশন আমরা দেখলাম এই 3-4 দিন আগে ভাইরাল হলো। আশিক চৌধুরী বর্তমান বিডা এবং বেজার প্রধান আশিক চৌধুরী।
ওকে, পরের কোশ্চেন আসি। বিবিএস এর মধ্যে বাংলাদেশের মানুষের বর্তমান মাথা পিছু আয় সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বলেন, বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত? সর্বশেষ 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 যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত বলতে হবে। বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত? 2738 নাকি 2743 নাকি 2774 নাকি 2784? এটা জানা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখেন। বাংলাদেশের মানুষের বর্তমান মাথা পিছু আয় সর্বশেষ যে ইনফরমেশন, সেটা অনুযায়ী বাংলাদেশের মানুষের বর্তমান মাথা পিছু আয় হচ্ছে কত বলতে হবে। বাংলাদেশের মানুষের বর্তমান মাথা পিছু আয়, দিনা লিখছেন স্যার চারটার মধ্যে একটা হবে, শারমিন সুলতান লিখছেন, আশিক চৌধুরী, আনিকাতিন লিখছেন প্রধানমন্ত্রী, যাকে জানেন 15 ঘ। দেখেন বাংলাদেশের মানুষের বর্তমান যে মাথা পিছু আয় সেটা হচ্ছে 2738 মার্কিন ডলার। বাংলাদেশের মানুষ সর্বশেষ বিবিএস এর যে তথ্য 2024 সালের যে তথ্য, সেটা অনুযায়ী বাংলাদেশের মানুষের যে মাথা পিছু আয় সেটা হচ্ছে 2738 মার্কিন ডলার। পরের কোশ্চেন আমরা আসি, চলেন। জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইটির লেখক। জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু, বৃষ্টি মিস্ত্রি লিখছেন, সবাই উত্তর করতে স্যার আমি কিছুই দেখি না। বলেন, এই যে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু, এই যে গ্রন্থটা, সেই গ্রন্থের রচয়িতা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ডক্টর আসিফ নজরুল নাকি মাহফুজ আলম নাকি আসিফ মাহমুদ সজীব ভুইয়া? বলতে হবে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু, এটার রচয়িতা কে? ডক্টর ইউনূস নাকি আসিফ নজরুল নাকি মাহফুজ আলম নাকি আসিফ মাহমুদ সজীব ভুইয়া? বলেন। নীলপরি লিখছেন, রেজাল 2738। বলেন, জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু, এটা খুব আলোচিত বই, বলতে হবে এটার রচয়িতা কে? আফসানা ইসলাম ওয়ানি লিখছেন আসিফ মাহমুদ সজীব, জাকিয়া জান্নাত লিখছেন মাহফুজ আলম, ফারজান আক্তার লিখছেন ঘ, তানা ইসলাম লিখছেন ক। অনেকেই পারতেছেন না, মনে রাখেন এইটার রাইটার হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বাংলাদেশের যে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ছাত্র নেতা ছিল, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি হচ্ছে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের লেখক। পরের কোশ্চেন আসি, আমরা শেষ করে দিব 8টার মধ্যে, কারণ আমাদের 8টায় আবার ক্লাস আছে, আমারই ক্লাস, এই জন্য 8টার আগে শেষ করতে হবে। খেয়াল করেন, 2024 সালে বাংলাদেশের কততম অর্থনৈতিক সুমারি পরিচালিত? অর্থনৈতিক সুমারি, এইটা অনেকের কনফিউশন লাগবে। অর্থনৈতিক সুমারি, সবকিছুরই সুমারি হয়, আমরা জানি জনশুমারি হয়, জনশুমারি হয়েছে আমাদের জনশুমারি, এরপর আমাদের হয়েছে কৃষি সুমারি, আর এই কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে অর্থনৈতিক সুমারি। দেখেন এইটার মধ্যে কিন্তু গন্ডগোল লাগতে পারে, জনশুমারি, কৃষি সুমারি, আবার অর্থনৈতিক সুমারি। বলতে হবে যে সর্বশেষ যে অর্থনৈতিক সুমারি সেটা কততম ছিল এবং দেশে এখন পর্যন্ত কয়টা অর্থনৈতিক সুমারি হয়েছে। দেখি 17 নম্বর কারা পায়েন, এটা কি ইম্পর্টেন্ট, মনে রাখেন। আদমশুমারি বা জনশুমারি, আবার হচ্ছে কৃষি সুমারি আছে, অর্থনৈতিক সুমারি, আরো অনেক সুমারি আছে, এই 3টা মনে রাখতেই হবে। জসিমউদ্দিন লিখছেন, আমার নামটা একবার বললেন স্যার, আপনার নাম বললাম। রেবেকা সুলতানা লিখছেন, আচ্ছা। মমতামাইন্না আক্তার, আঞ্জুর আক্তার, আপনাদের নাম অনেক কঠিন। দেখেন 17তে কি হবে বলেন? তানজিল ইয়াসমিন, তানা ইসলাম, পার্সি তুসাল। দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত অর্থনৈতিক সুমারি হয়েছে 4টা, সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে 2024 সালে, 2024 সালের ডিসেম্বরে, 2024 সালে, মনে রাখেন। বাংলাদেশে এখন পর্যন্ত অর্থনৈতিক সুমারি 4টা, জনশুমারি হয়েছে 6টা, সর্বশেষ তো জানেন 2022 সালে, কৃষি সুমারি হয়েছে 6টা, 2019 সালে সর্বশেষ। তাহলে জনশুমারি 6টা, কৃষি সুমারি 6টা, আর অর্থনৈতিক সুমারি হয়েছে এখন পর্যন্ত 4টা, সর্বশেষ হয়েছে 2024 সালে। ওকে, চলে আসি, আমরা শেষের দিকে চলে আসছি। কার্বন নিঃসরণ কমাতে কোন দেশের নেতৃত্বে, কার্বন নিঃসরণ কমাতে কোন দেশের নেতৃত্বে নতুন ফোরাম G0 গঠন করা হয়েছে? নতুন একটা ফোরাম হয়েছে G0, COP29 সম্মেলনে নতুন একটা সম্মেলন হয়েছে G0। বলতে হবে কোন দেশের নেতৃত্বে G0 গঠিত হয়েছে? কোন দেশের নেতৃত্বে? ভুটান নাকি মালদ্বীপ নাকি ভারত নাকি শ্রীলঙ্কা? ভুটান নাকি মালদ্বীপ নাকি ভারত নাকি শ্রীলঙ্কা? G0 কোন দেশের নেতৃত্বে? বলতে হবে। 18 নম্বর উত্তর কি? G0 কোন দেশের নেতৃত্বে বলেন? ভুটান নাকি মালদ্বীপ নাকি ভারত নাকি শ্রীলঙ্কা? ওকে, তাহলে এটার উত্তর হচ্ছে ভুটান, মনে রাখেন। ভুটানের নেতৃত্বে 4টা দেশ নিয়ে G0 গঠিত। সেই 4টা দেশ কারা? আমরা যদি এভাবে বলি, ভূপা সুমা, ভূতে হচ্ছে ভুটান, এরপর হচ্ছে পানামা, সুরিনাম এবং হচ্ছে মাদাগাস্কার, এই যে 4টা দেশ, এই 4টা দেশ নিয়ে, এই 4টা দেশ হচ্ছে কার্বন শূন্য দেশ, কার্বন নিরপেক্ষ 4টা দেশ, কার্বন প্রভাব মুক্ত এই 4টা দেশ, ভুটান, পানামা, সুরিনাম, মাদাগাস্কার। সামনে যে কোনো পরীক্ষাটা চলে আসতে পারে, মনে রাখেন।
এই 4টা দেশ নিয়ে নতুন একটা জোট গঠিত হয়েছে যার নাম হচ্ছে G0, এর নেতৃত্বে ছিল ভুটান। ওকে, লাস্ট 2টা কোশ্চেন বাকি আছে আমাদের। বাংলাদেশের কোন জেলায়, বলতে হবে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি আলু উৎপাদিত হয়? ফরিদপুরে নাকি বগুড়ায় নাকি রংপুরে নাকি মুন্সিগঞ্জ? সর্বশেষ ইনফরমেশন অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বেশি আলু উৎপাদিত হয় কোন জেলায়, বলতে হবে। না, হয় নাই। বলেন কোন জেলায় সবচেয়ে বেশি আলু উৎপাদিত? সর্বশেষ যেই সুমারি, সর্বশেষ যেই রিপোর্ট, সেটা অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বেশি আলু উৎপাদিত হয়, মনে রেখে, বাংলাদেশের সবচেয়ে বেশি আলু উৎপাদিত হয় রংপুরে। বাংলাদেশের সবচেয়ে বেশি আলু উৎপাদিত হয় রংপুরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী। ফরিদপুরে হয় সবচেয়ে বেশি পাট সবচেয়ে বেশি ফরিদপুরে হয়। ধান হয় কোথায়? ধান সবচেয়ে বেশি হয় ময়মনসিংহে। সবচেয়ে বেশি পাট হয় ফরিদপুরে, এবং সবচেয়ে বেশি আলু উৎপাদন হয়েছে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী রংপুরে। সর্বশেষ কোশ্চেনে চলে আসি। দেখেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসিক, এই যে ডিপসিকের প্রতিষ্ঠাতাকে, সত্য নাদেলা নাকি ইলন মাস্ক নাকি ইয়াং ওয়েনফেং নাকি স্যাম অল্টম্যান? বলতে হবে ডিপসিকের প্রতিষ্ঠাতা। সর্বশেষ কোশ্চেন, দেখি কারা পারেন। ডিপসিকের প্রতিষ্ঠাতা সত্য নাদেলা নাকি ইলন মাস্ক নাকি স্যাম অল্টম্যান নাকি ওয়েনফ্যাং? মনে রাখেন, চীন এমন একটা দেশ, চীনের নাম হইছে চীন, চীনের রাজধানীর নাম হইছে বেইজিং, চীনের যে প্রেসিডেন্ট তার নাম হইছে শি জিনপিং। এই চীনের শেষে টুংটাং পিং পং টাইপের সাউন্ড আসে। চীন, বেইজিং, শি জিনপিং, লিয়াং ওয়েনফেং। তার মানে এই ডিপসিক যেহেতু চীনের প্রতিষ্ঠান, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে লিয়াং ওয়েনফেং, চিন ফিং ফং, এই টাইপের যে সাউন্ড আসে, মনে রাখেন এইগুলো হচ্ছে চীন থেকে আসে। তার মানে এটা হচ্ছে চীনের যেহেতু প্রতিষ্ঠান, এটার প্রতিষ্ঠাতা, এই কোম্পানি যে প্রতিষ্ঠাতা, এই চ্যাটবটের যে প্রতিষ্ঠাতা, লিয়াং ওয়েনফেং। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের যেহেতু 8টায় আরেকটা ক্লাস আছে, আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ।